একবার ভাবুন তো, আপনার পরিবারে কোনো একটি বাচ্চা, এবং সেই বাচ্চা যদি রামিসার মতো ফুটফুটে সুন্দর হয়। এই বাচ্চাটি ঘর থেকে বের হলো, ছাদে বা নিচতলায় বা পাশের কোনো ফ্ল্যাটে আশেপাশে খেলতে গেল। বাচ্চাটা খেলতে যাওয়ার পরে যদি দেখেন সেই বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না, এবং সেই বাচ্চাটা পরবর্তীতে 1-2 দিন পরে একটা খণ্ডিত মাথা এবং তার অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া গেল, এবং সে ধর্ষণের শিকার। আপনি নিতে পারবেন? চিন্তা করেন জাস্ট একবার, এটা কত অবর্ণনীয় এবং কতটা একটা অমানবিকতা, নির্মমতা একটা শিশুর প্রতি দেখানো হয়েছে। যেই শিশুটা এখন পর্যন্ত, তার বয়স মাত্র 7 বছর, তার মস্তিষ্ক এখন পর্যন্ত ঠিক মতো গ্রোন আপ হয় নাই, তার শরীর এখন পর্যন্ত বায়োলজিক্যালি, এই বাচ্চাটা এখনো যে রেপ করা হয়েছে, তার সাথে যেটা শারীরিক যে ধরনের অত্যাচার হয়েছে, এই রকম পরিস্থিতি মোকাবেলা করার মতো আদৌ বিন্দুমাত্র তার মধ্যে কোনো ক্যাপাসিটি বা কোনো কিছু তৈরি হয়েছে কিনা? কিছুই হয়নি। সে একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, জাস্ট একটা সদ্য ফোটা ফুলের মতো, বা ফুলটা এখনো ফোটে নাই। সেই বাচ্চাটার সাথে যা হয়েছে, আমি বলবো এটা আসলে স্বাভাবিক আইনের চেয়ে, স্বাভাবিক আইনের ঊর্ধ্বে যে এমনভাবে এটার বিচার হওয়া উচিত যাতে একটা দৃষ্টান্ত স্থাপন হয় এবং ইম্প্যাক্ট তৈরি হয়। কেন আমি ইম্প্যাক্টের কথা বলছি? বাংলাদেশে অনেক রেপ হয়েছে, বা শিশু থেকে বৃদ্ধ, মধ্যবয়সী, তরুণী, যুবতী, অনেক পর্যায়ে। কিন্তু এই বাচ্চাদের রেপ ঘটনা, এটা কিন্তু আজকে থেকে না, কোনো বিশ্বের কোনো দেশে এরকম হয় না। এই 7 বছরের রামিসার সাথে যেটা হয়েছে, ঠিক একই রকম একটা বাচ্চা, যার নাম ছিল ইভা, ইশরাত জাহান ইভা হত্যাকাণ্ড, এটা 2011 সালে খিলখ্যাত হয়েছিল। আমি নিজে তখন এটা উদ্ধার করেছিলাম, এবং সেই ইভার মৃতদেহটা, তাকে ধর্ষণ করার পরে তাকে হত্যা করে একটা বস্তা বন্দি করে খিলখ্যাতে কোনো একটা ডোবার মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল। যখন সেই বাচ্চাটাকে উদ্ধার করলাম এবং সেই আসামিকে যখন সেই নেত্রকোনা থেকে অ্যারেস্ট করে নিয়ে আসলাম, তখন কোর্টে যখন তাকে হাজির করা হলো, দেখা গেল তার বয়স তখনও 18 বছর পূর্ণ হয়নি। তাই তাকে সংশোধনাগারে দেওয়া হলো, মানে কারা সংশোধন যেখানে হয়, তার স্বাভাবিক আইনে বিচার করতে হয়েছে, যে কারণে সে এক পর্যায়ে সে পার পেয়ে গিয়েছে। তার মানে বিষয়টা কি হলো? আমরা কোনো একটা জায়গায় এমন কিছু ইম্প্যাক্টফুল করতে পারি নাই যেটা এই অপরাধগুলো ইফেক্টিভলি থামিয়ে দিতে পারবে। কোনো জায়গা দেখেন হয়নি। আমার দরকার অপরাধ থামানো। আইন হয় কি, মানে শুধু সাজা, সাজা দিয়ে তো লাভ নেই। কারণ এই জন্য বললাম যে আপনি সাজা দিলেন, কিন্তু প্রতিটা মানুষ আপনার চিন্তা করেন যে আপনার ঘরে যদি আপনার পরিবারের বাচ্চার সাথে এটা হতো। এবং একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এই ঘটনাগুলোর কারণে আমরা প্রতিটা মানুষ কি চিন্তা করি যে আমাদের বাচ্চা কাচ্চা খেলাধুলা করবে আমাদের সামনে, মানে চটপটে তার বাচ্চারা খুব ছোটাছুটি দৌড়াদৌড়ি করবে। এখন থেকে আমাদের চিন্তা করতে হবে যে না, বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করতে পারবে না, কারণ একটু বাসা থেকে বের হবে টেনশন, স্কুলে যাবে টেনশন, খেলতে যাবে টেনশন, ছাদে যাবে টেনশন, দরজা একটু খোলা থাকবে টেনশন। আপনি দরজা খোলা রেখে হয়তো বাথরুমে যাবেন বা একটু গোসল করবেন বা ঘুমাবেন বা অন্য কোনো কাজ করবেন, টেনশন, কারণ বাচ্চা যদি বের হয়ে যায়। তার মানে আপনি চোখের আড়াল বাচ্চাকে করতে পারছেন না। তার মানে কি, এই সমস্যাটা যাদের ঘরে, বাংলাদেশে যদি 10 কোটি লোকের বাড়িতে যদি বাচ্চা থাকে, এই 10 কোটি পরিবার অত্যাচারিত হবে। আপনি চিন্তা করেন যত মানুষ আছে দুনিয়াতে, এই বাংলাদেশে। আর বাচ্চা বিষয়টা, এটা মানুষের কাছে এটা অত্যন্ত বেশি সেন্সিটিভ। এটার দ্বারা অনেক বেশি মানুষ প্রভাবিত হয়। যে কোনো মানুষ দেখবে, একটা মানুষকে খুশি করতে গেলে আমরা মানুষের বাচ্চাকে আদর করি, একটা মানুষকে খেপাইতে চাইলেও বাচ্চাকে আদর করি। কারণ একটা বাচ্চার প্রতি এমন কোন দুনিয়াতে মনুষ্যত্ব থাকলে, এমন কোন সেই মানুষ নাই যার মনুষ্যত্ব আছে, সে বাচ্চার দ্বারা বাচ্চার প্রতি সে একটু হলে তার আকর্ষণ হবে না, বা একটা বাচ্চার প্রতি আদর করতে ইচ্ছা করবে না, বা সেই বাচ্চার দ্বারা সে আবেগতাড়িত হবে না, এমন কোনো মানুষ নাই আমার জানা মতে। তো সেই বাচ্চাগুলো নিয়ে যদি এরকম 1-1.5 কোটি পরিবার বা 10 কোটি পরিবার, যাদের পরিবারে বাচ্চা আছে, প্রত্যেকে যদি টেনশনে থাকে, সারাক্ষণ একটা বাচ্চাকে চোখে চোখে রাখা সম্ভব না। তাহলে এই অপরাধগুলো আপনার এই এক বাচ্চা, শুধু এই রামিসার ব্যাপারে আপনি সাজা দিলেন, ফাঁসি দিলেন না, আমার এতে লাভ হবে কি? আমি মনে করি এই জানোয়ারটাকে, জানোয়ার এবং জানোয়ার স্ত্রীকে এর শাহবাগের মতো জায়গায় বা কোনো প্রকাশ্য জায়গায় এনে তাকে ঝুলিয়ে, বিশেষ করে ওই যে ধর্ষক, এই ধর্ষকের তার লিঙ্গ কর্তন করা উচিত।
একদম প্রকাশ্যে। তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে একটু একটু করে কাটা উচিত, যাতে দুনিয়ার এই বাংলাদেশের সমস্ত মানুষ তারা উপলব্ধি করতে পারে ধর্ষকের সাজা কি। এবং একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে আমরা, আপনি খেয়াল করে দেখবেন যে আমরা বিবাহ আইনের ক্ষেত্রে ইসলামের কোরআনের বিধি মানি, আইন মানি, আমরা জমি জমার ক্ষেত্রে কোরআনের আইন মানি, কিন্তু এই ধরনের ধর্ষণ বা হত্যার ক্ষেত্রে কিন্তু আমরা কোরআনের আইনটাকে অ্যাপ্লাই করি না। এই জায়গাটা আমি মনে করি যদি ইসলামের যে পরিপূর্ণ যে বিধান এটাও যদি অ্যাপ্লাই করা হয়, কারণ ইসলামে কিন্তু সাজাটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত এবং প্রকাশ্যে, কারণ এই প্রকাশ্যে সাজাটা এটা অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করে। এবং আমি মনে করি বাংলাদেশে কিছু কিছু বিচার, স্পেশালি আইন সংশোধন করে হোক বা যেভাবে হোক, কিছু কিছু বিচার প্রকাশ্যে করা উচিত, যাতে এইটা পুরো সমাজ ব্যবস্থার উপর একটা মারাত্মক প্রভাব তৈরি করে। এটা যদি না করতে পারে, আমাদের দেশে আসলে সত্যিকার অর্থে আমরা একটা ট্রমার মধ্যে চলে যাব। কয়েকদিন পর পর এরকম একটা ঘটনা ঘটবে, আমরা প্রতিটা মানুষ ট্রমাটাইজ হবে। কোন মানুষ বলেন এটা দ্বারা ট্রমাটাইজ হয় না? আজকে যে ঘটনাটা মানে আমরা যে মিডিয়াতে দেখতে পাচ্ছি বাচ্চার যে রামিসার যে ইস্যুটা, কোন পরিবার আছে যে রামিসার ঘটনায় প্রভাবিত হয়নি? ইভেন যদি বৃদ্ধ কোনো মানুষ হয়ে থাকে, তার যদি একটা নাতি বা নাতনি থাকে, তারাও প্রভাবিত। যার যে মা বাবা আছে বা যার ছোট ভাই বোন আছে, প্রত্যেকটা মানুষ সবাই প্রভাবিত। আমার তো মনে হয় নেক্সট কয়েকদিন নর্মালি বাচ্চা কাচ্চা তারাও ট্রমাটাইজ হয়ে যাবে, কারণ এখন তো ছোট ছোট বাচ্চারা ওই খেলনা হিসেবে মোবাইল নিয়ে অনেক ভিডিও টিডিও দেখে। তার মানে আমাদের পুরো সমাজ ব্যবস্থা একটা এমন একটা অবস্থার দিকে যাচ্ছে, আমরা রোগাক্রান্ত হয়ে যাব। আরো একটা বিষয় হচ্ছে, এই ধর্ষণের পেছনে কিছু কারণ আছে। এই কারণগুলো আমাদের সমাজবিজ্ঞানী তাদেরও চিন্তা করা উচিত, বোঝা উচিত, অপরাধ বিজ্ঞানীদের বোঝা উচিত, আমাদের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন ডিপার্টমেন্ট বিভাগের বোঝা উচিত। সেটা কি একটু গুরুত্ব দিয়ে শুনবেন, এবং আমি আশা করি আপনারা এই কথাগুলো শেয়ার করবেন সবার জানার জন্য। আপনি খেয়াল করে দেখেন, চায়নাতে, আমি চাইনিজদের সাথে কথা বলেছি, মিশেছি, চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, এইসব উন্নত কান্ট্রিগুলোতে মোবাইলে সব ধরনের ভিডিও সবকিছু কিন্তু আসে না, তারা এটার প্রাইভেসি কন্ট্রোল আছে। বাংলাদেশে দেখবেন যে টিকটকে যেসব ভিডিওগুলো আসে, যেসব ফিচার আসে, চায়নাতে টিকটকে এইসব ফিচার আসে না। চায়নার বাচ্চারা যখনই মোবাইলটা অন করে, যখন টিকটক অন করে, তাদের ওই জায়গায় টিকটকের ব্যাকগ্রাউন্ড যে ইয়াটা যেটা আসে, ফিচার যেটা আসে, এই ফিচার গুলো একাডেমিক, শিক্ষণীয়। আর বাংলাদেশে টিকটক অন করলে ফিচারে কি আসবে জানেন? হিরো আলমের ভয়েস আসবে, এবং আসবে যত সব নোংরা নোংরা ডায়লগ আছে তা আসবে। এবং আমাদের ইয়াং জেনারেশন করে কি, ওই টিকটকে বা রিলে ঢুকে বা ভিডিওতে ঢুকে ওই সব ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে তারা আজে বাজে ভিডিও বানায়। কিন্তু আপনি দেখেন এই জিনিস কিন্তু ওয়ার্ল্ডের উন্নত কান্ট্রিতে হয় না। তাহলে আমাদের দেশে এই তথ্য প্রযুক্তি আইন, আমাদের দেশে টেলিকম সেক্টর এবং বিটিআরসি, এনটিএমসি, তারা কেন এটাকে নিয়ন্ত্রণ করছে না? সরকার যাদেরকে উপদেষ্টা বানাইছে, সরকার যেসব এক্সপার্টদেরকে, প্রধানমন্ত্রী যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা কি করে? তারা বুঝে না এই প্রযুক্তিটা? কে বুঝে না? একটা রাম ছাগলও বুঝে বর্তমান প্রযুক্তি সম্পর্কে মিনিমাম নলেজটা তার আছে। তাহলে কেন তারা এই ডিপার্টমেন্টগুলো, কনসার্ন মন্ত্রণালয়গুলো এখনো কেন আপনার প্রযুক্তিগত এই পরিবর্তনটা, এইটা কাস্টমাইজেশনটা কেন করছেন? কেন সব ধরনের ভিডিও আসবে? আপনি খেয়াল করে দেখেন, এই যে রিক্সাওয়ালা থেকে শুরু করে যত লোকজন আছে, মোবাইলে বসে বসে নোংরা নোংরা ভিডিওগুলো দেখে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে একটা এআই সিস্টেম আছে কি, আপনি যে একটা নোংরা ভিডিও একবার দেখেন, আপনার বারবার দেখবেন ওই ফিচারটা আপনার মোবাইলে আসতে থাকবে। আমি এটা বলছি, আমি এটা নিয়ে পড়াশোনা করে জেনে বুঝে এই কথাগুলো বলছি। এই কথাটা এমন না যে মন গড়া, অনেকের মতো যেরকম টক শোতে বা টিভিতে লাইভে এসে আজে বাজে বক্তব্য দেয়, মন যা চায় তাই বলে, আমি তা না। আমি এটা পড়াশোনা করে কথাগুলো বলছি। আপনার এখানে আপনার মোবাইলে যা আপনি দেখবেন, ওই যে জিনিসগুলো বেশি দেখবেন, বারবার ওই টাইপের ভিডিওগুলো আসবে। সো আমাদের সমাজ ব্যবস্থা, একজন যদি একবার 3x টাইপ আজে বাজে নোংরা নুড ভালগার কোনো দৃশ্য দেখে থাকে, তাহলে দেখবেন ওই ভিডিওগুলো বারবার সে দেখছে, এবং এগুলো দেখে তার মাথা বিগড়ে যাচ্ছে। যদি সচেতন হয়, শিক্ষিত হয়, খুব ধার্মিক মানুষও ঠিক থাকতে পারে না। এবং ধার্মিকদের কথা কি বলবো, এই মোল্লারা তো আরো বেশি, কিছু কিছু মোল্লা আছে মাদ্রাসার দাড়ি টুপি, এরা তো আরো বেশি কিছু কাজ করে নোংরাম। আমি শিওর, আমি এটা বলছি না যে প্রকৃত ধার্মিক পরেজগার লোক এইসব নোংরামি করে না, বাট একটা লেবাস ধারণ করলেই তো সে ভালো মানুষ হয়ে যায় না। আমরা তো লেবাসটাকে খুব বেশি বিশ্বাস করি, যেমন একজন নারী খুব সুন্দর করে হিজাব টিজাব পরলো তারা ভালো মনে করি, কিন্তু আরেকজন নারী হয়তো ড্রেসটা ভালো পরেনি, বাট ভিতর থেকে সে ইমানদার, তারা কিন্তু আমরা ভালো মনে করি, কারণ আমাদের পারসেপশন ড্রেসে বেশি হয়। তাই আমি কথাটা এই জন্য বললাম যে আমাদের
এই সিস্টেমটাকে আমাদের বুঝতে হবে যে এআই এর কারণে এখন অনেক ধরনের ভিডিও টিডিও চলে আসতেছে। সো আমাদের বিটিআরসি, এনটিএমসি বা আমাদের বিভিন্ন টেলিকম সেক্টরগুলো যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে শুরু করে বাংলাদেশের পুরো প্রযুক্তি খাতটা এমনভাবে কন্ট্রোল করা উচিত যাতে আজে বাজে রিল, ভিডিও, ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিভিন্ন জিনিসগুলো এগুলো না আসে, যাতে কেউ ভিডিও বানাইতে চাইলে এগুলো করতে না পারে। আবার কেউ যদি আজে বাজে ভিডিও বানিয়ে থাকে সেগুলো যেন আপনার 18 বছর বয়সের বাচ্চাদের কাছে এগুলো না রিচ করতে পারে। এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে হবে। আপনি পলিটিক্যাল উদ্দেশ্যে একটা সরকারের বিরুদ্ধে একটা আজে বাজে কথা বলে ওইটাকে কন্ট্রোল করার জন্য পদক্ষেপ নেবেন, কিন্তু সমাজ ধ্বংস হচ্ছে এটা জন্য কোনো পদক্ষেপ নেবেন না। শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একটা আপনার ডিজিটাল আইন তৈরি করেছে, কিন্তু সমাজে নোংরামিটা, অপপ্রচারটা থামানোর জন্য যদি এটা অনেক ব্যবস্থা নিত, নিয়ন্ত্রণ করতো, তাহলে তো দেশে আজকে এই অধপতন হইতো না। আমি এখন বর্তমান সরকারকে বলবো যে আমরা যেটা আওয়ামী লীগকে সমালোচনা করেছি সেই একই পথে না হেঁটে এই বর্তমান সরকারের উচিত বিশেষ করে ডিজিটাল বা মিডিয়া প্ল্যাটফর্ম এই জায়গায় মোবাইলগুলোতে, বিভিন্ন জায়গায় ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আজে বাজে ভিডিও যাতে না আসে, বিভিন্ন ভায়োলেন্স গুলো যাতে এখানে ফিচারগুলো না আসে, বিভিন্ন নোংরা দৃশ্যগুলো না আসে, বিভিন্ন কাটপিস ভিডিও এগুলো যাতে না আসে, কেউ যাতে ফানি ভিডিওর নামে নোংরা ভিডিও যাতে প্রচার না করে। ইদানিং দেখবেন অনেকে ভাইরাল হওয়ার নেশে এত মাতাল হয়ে গিয়েছে, এমন সব জিনিসগুলো ভাইরাল করবে ইনডাইরেক্টলি আপনার একদম মানে ওই 3x-টাকে ইনডাইরেক্টলি দেখা দিচ্ছে আপনাকে, একটা আহাম্মকে বুঝে যে এখানে কি মিন করতে চাচ্ছে। এই দৃশ্যগুলো মানুষ দেখে খুব মজা পায়, আর পাবলিক এটা করে কি, ওই সরাসরি ফেসবুকে শেয়ার না করলেও ওই নোংরা ভিডিওগুলো মেসেঞ্জারে শেয়ার করতে থাকে, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে থাকে, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে থাকে, ওগুলো আবার পাবলিক দেখে আমাদের যাদের জানোয়ার টাইপ মন মানসিকতা তারা তখন হর্নি হয়ে ওঠে, আর তারপরে অপরাধে তারা নেমে যায়। আমি অপরাধ বিজ্ঞান নিয়ে পড়েছি এবং অপরাধ বিভাগে কাজ করছি, যেহেতু র্যাবে কাজ করছি। সো আমি বিষয়গুলো প্র্যাকটিক্যালি, পুঁথিগত অ্যান্ড ব্যবহারিক দুই সেক্টর আমি এটা দেখেছি। সেজন্য আমি বিষয়টা আমার জন্য একটা বিগ কনসার্ন। আমি সবাইকে অনুরোধ করবো এই বিষয়টা দয়া করে খুব গুরুত্ব দেন, এবং প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করবো আপনি দয়া করে এই বিষয়টা স্পেশাল অ্যাটেনশন দেন। যাদেরকে আপনি বিভিন্ন উপদেষ্টা বানিয়েছেন, বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, তারা আদৌ এই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট কিনা আমার সন্দেহ আছে। বাট তারপরেও তারা যদি সত্যি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হয়ে থাকে, তাদের নিজস্ব ডোমেইনে এক্সপার্ট হয়ে থাকে, তাহলে তারা কাজ করে দেখা, তারা মিডিয়া প্ল্যাটফর্মে দেখিয়ে দিক যে আজে বাজে ভিডিও যাতে ফেসবুকে সয়লাভ না হয়, এগুলো যাতে সবাই দেখতে না পারে। এখানে সরকারকে তার কনসার্ন বিভাগগুলোকে এখানে কাজ করতে হবে। পুলিশ ডিপার্টমেন্ট এখানে একা কিছুই করতে পারবে না, শুধু পুলিশের উপর চাপ দিয়ে লাভ নেই। একটা বাবা কোন পর্যায়ে অসহায় হলে তার মেয়ের এত বড় নির্মম হত্যার পরে সে বিচার চাচ্ছে না, কারণ কি? এটা তো আমাদের বিবেক এত জাগ্রত হওয়া উচিত। তার মানে আমাদের শুধু পুলিশ না, পুলিশ বিভাগ, বিচার বিভাগ, আমাদের তথ্য প্রযুক্তি বিভাগ, সমস্ত ডিপার্টমেন্ট আমাদের এই জায়গায় নাড়াচাড়া দিয়ে বসা উচিত। শুধু একক কোনো ডিপার্টমেন্ট কিছুই করতে পারবে না। আমরা কিছু হলে খালি পুলিশের চাপাই দিই, পুলিশ একা কি করবে? পুলিশ অ্যারেস্ট করলো, তারপরে কোর্ট থেকে জামিন পেয়ে যাচ্ছে, লাভ হবে কি? আবার কোর্টের বিচারকরাই কি করবে? কারণ তদন্ত যখন পুলিশকে দেয়, পুলিশ যদি তদন্ত ঠিক মতো না করে, বিচারক কি করতে পারবে? তারপরে বিচারক, পুলিশ যদি ঠিক থাকে, মিডিয়া উল্টাপাল্টা নিউজ করবে, ওই মিডিয়া নিউজ দ্বারা আবার পুলিশ এবং বিচার বিভাগ প্রভাবিত হয়। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমাদের প্রতিটা সেক্টরে সহায়তা লাগবে। এখন ধরেন মিডিয়াও ঠিক আছে, পুলিশ ঠিক আছে, বিচার বিভাগ ঠিক আছে, কিন্তু এটা ইনভেস্টিগেশন প্রক্রিয়ার জন্য এই ফরেন্সিক বিভাগ, তারপরে তথ্য প্রযুক্তি বিভাগ, মনিটরিং বিভাগ, তাদেরও তো সহায়তা লাগবে তথ্য ঠিক মতো ভেরিফাই করার জন্য। এখন মনিটরিং বিভাগ, ইনভেস্টিগেটিভ বিভাগ, আপনার গোয়েন্দা বিভাগ, এরা যদি ঠিক মতো তথ্য প্রযুক্তি ভেরিফিকেশনের ক্ষেত্রে সহযোগিতা না করে, তাহলে আবার কিভাবে আপনি রেজাল্ট পাবেন? আপনার কাঙ্ক্ষিত ইনভেস্টিগেটিভ রেজাল্ট আসবেন না, পুলিশ উপস্থাপন করতে পারবে না, জজ সাহেব রায় দিতে পারবে না। আলটিমেটলি আমরা এই জায়গাটা সবচেয়ে আটকে আছি। তো 4টা জায়গার ব্যাপার আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এই 4টা জায়গায় কনসার্নটাকে বাড়ান। নাম্বার 1 হচ্ছে আপনার পুলিশ, নাম্বার 2 হচ্ছে আপনার তথ্য প্রযুক্তি, প্লাস আপনার বিশেষ করে মনিটরিং বিভাগ, যাদের মাধ্যমে বিশেষ করে গোয়েন্দা বিভাগগুলো, 3 হচ্ছে আপনার বিচার বিভাগ, 4 হচ্ছে আপনার মিডিয়া। কারণ মিডিয়া উল্টাপাল্টা যদি প্রচারণা করে, মিডিয়া যদি তাদের প্রচারণার মাধ্যমে সহযোগিতা না করে, তাহলে কিছু করতে পারবে না। সো আপনারা, আমি যে 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্ট আপনারা যদি ঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন, বাংলাদেশে জেনুইনলি আপনার আমি মনে করি যে এই পরিস্থিতি পরিবর্তন সম্ভব। আর বিচারগুলো দৃষ্টান্তমূলক হতে হবে, সব অপরাধের বিচার সাধারণ কাঠগড়ায় করলে হবে না।
এই অপরাধীর বিচার হওয়া উচিত একদম শাহবাগ মোড়ে। ওর একটা একটা করে ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটা উচিত। ওর রক্তের ফোঁটাগুলো যেন প্রত্যেকটা রক্তের ফোঁটা পড়বে আর উপলব্ধি করতে পারবে, ও উপলব্ধি করবে, ওর মতো হাজার হাজার দর্শক যারা তারাও ফিল করতে পারবে এর সাজা কত ভয়াবহ হতে পারে। এবং এটা যদি না হয় তাহলে কোনো লাভ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।